আমরা কি শুনতে পাচ্ছি? ঠিক আছে। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট, যেটা হচ্ছে অবজেক্ট। যে জাভা মূলত কাজ করা হচ্ছে অবজেক্ট এবং ক্লাস নিয়ে। সেই অবজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করব এবং অবজেক্ট পর্যালোচনা করব। বলছে an entity has state and behavior। একটা entity মানে হচ্ছে বস্তু। An entity that has state and behavior is known as object। যেমন চেয়ার, বাইক, মার্কার, পেন, টেবিল, কার, etc. It can be physical or logical, tangible or intangible। Okay, এটা ফিজিক্যালও হইতে পারে আবার লজিক্যালও হইতে পারে। অর্থাৎ একটা অবজেক্ট হচ্ছে ফিজিক্যালও হইতে পারে আবার লজিক্যালও হইতে পারে। তাহলে মূলত আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে একটা এন্টিটি যার স্টেট এবং বিহেভিয়ার রয়েছে তাকে আমরা অবজেক্ট বলতে পারি। আমরা চিত্রতেও দেখতে পাচ্ছি পেন্সিল, কলম, এগুলো দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। প্লাস হচ্ছে যে এগুলার একটা স্টেটও রয়েছে, কালার আছে আলাদা, পেন আছে, কালার আছে, তারপর হচ্ছে জায়গা দখল করে, ওকে, ওয়েট আছে। এই বিষয়গুলো হচ্ছে মূলত অবজেক্ট। যখন কোনো এন্টিটির অবজেক্ট এবং বিহেভিয়ার থাকবে তখন তাকে আমরা বলতে পারবো অবজেক্ট। সেই হিসেবে প্রোগ্রামেটিক্যালি বলতে গেলে একটা অবজেক্ট বলতে বোঝায় যে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেই বিষয়টাকে বোঝায় মূলত। সেটা গাণিতিক হোক আর সেটা বাস্তবিক হোক, সেটা বস্তুগত হোক, সেটা লজিক্যাল হোক, তাতে কোনো প্রবলেম নাই। আমরা যে কোনো বিষয় নিয়েই কাজ করতে পারি। যখন কোনো বিষয় নিয়ে কাজ করবো ওই বিষয়টাই হচ্ছে মূলত একটা অবজেক্ট। An object has three characteristics। একটা অবজেক্টের তিনটা ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেমন স্টেট, দুই নম্বর হচ্ছে বিহেভিয়ার, তিন নম্বর হচ্ছে আইডেন্টিটি। স্টেট কি করে? স্টেট রিপ্রেজেন্ট করে ডাটা অফ দ্য অবজেক্ট। ওই অবজেক্টের যে ডাটাগুলো থাকে, যে ভ্যালুগুলো থাকে, সেই ভ্যালুগুলোকে ডিপেন্ড করে হচ্ছে স্টেট রিপ্রেজেন্ট করে। বিহেভিয়ার রিপ্রেজেন্ট দ্য বিহেভিয়ার ফাংশনালিটি, অর্থাৎ এটা কার্যক্ষমতা, যেটা কি কি কাজ করতে পারে সেই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বিহেভিয়ার। সাচ এজ ডিপোজিট, উইথড্র, অর্থাৎ যদি আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের কথা চিন্তা করি, আমরা সেখানে টাকা জমা রাখতে পারি, আবার টাকা উঠাতে পারি, তাই তো? তো এই বিষয়টাই হচ্ছে বিহেভিয়ার। ওকে, ব্যাংক অ্যাকাউন্টটা হচ্ছে এখানে অবজেক্ট, আর ব্যাংক অ্যাকাউন্টের স্ট্যাটাসে যেখানে টাকা জমা রাখা যায়, যেখানে টাকা উত্তোলন করা যায়, এগুলো হচ্ছে বিহেভিয়ার। আর উত্তোলন করাটাই হচ্ছে বিহেভিয়ার, বা জমা রাখাটাই হচ্ছে বিহেভিয়ার। অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, একজন অ্যাকাউন্ট হোল্ডারের নেম আছে, এগুলো হচ্ছে তার স্টেট। এখন আসি আইডেন্টিটি। অ্যান অবজেক্ট আইডেন্টিটি ইজ
typically implemented via a unique ID. একটা অবজেক্টের আইডেন্টিটি টাইপিক্যালি ইমপ্লিমেন্টেড ভিয়া এ ইউনিক আইডি, একটা ইউনিক আইডির মাধ্যমে তাকে তার আইডেন্টিটি ইমপ্লিমেন্ট করা হয়। দ্য ভ্যালু অফ আইডি ইজ নট ভিজিবল, এই আইডির ভ্যালুটা ভিজিবল না, এটা এক্সটার্নাল টু দ্য এক্সটার্নাল ইউজার। হাউএভার ইট ইজ ইউজড ইন্টারনালি বাই দ্য জেবিএম টু আইডেন্টিফাই ইটস অবজেক্ট ইউনিকলি। অর্থাৎ জেবিএম যখন অবজেক্ট তৈরি করে, অবজেক্ট নিয়ে কাজ করে, তখন জেবিএম প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে আইডি প্রোভাইড করে, যে আইডিটা আমরা সাধারণত দেখতে পাই না, সেটা জেবিএম জানে যে অবজেক্টের জন্য কি আইডি দিছে। এবং তবে এটা সত্য, সেটা হচ্ছে যে জেবিএম প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা করে আইডি দিয়ে দেয়, ইউনিক আইডি। ওকে, তো এইগুলো হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টের ব্লুপ্রিন্ট হচ্ছে ক্লাস, অর্থাৎ আমরা একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট ক্লাসকে বলতে পারি। কিভাবে? অবজেক্টটা মূলত ক্লাস থেকেই আসছে, অবজেক্টটা মূলত ক্লাস থেকেই আসছে, যে একটা ক্লাসই হচ্ছে একটা অবজেক্ট। যে কোনো কিছুই যখন একটা ক্লাস ফাইল করব তখন সেটাকে বলা হবে একটা অবজেক্ট। ওকে, সেই ক্লাস নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। হোয়াট ইজ এ ক্লাস ইন জাভা? বলছে a class a group of object which is common properties. It is template or blueprint from which object is created. যে অবজেক্টটা ক্রিয়েট করা হয় সেই অবজেক্টের একটা ব্লুপ্রিন্ট হচ্ছে একটা ক্লাস। অর্থাৎ ব্লুপ্রিন্ট বলতে আমরা এটাকে বোঝাচ্ছি যে যে অবজেক্টটা তৈরি করা হয়েছে সেই অবজেক্টটার ইন্টারনাল সমস্ত প্রকার ডিটেইলস ওই ক্লাসের ভিতরে থাকে, সেই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে ব্লুপ্রিন্ট অফ এন অবজেক্ট। একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট হচ্ছে একটা ক্লাস। ওকে, তাহলে একটা অবজেক্টের মূল ডিটেইলস পার্টটুকু আমরা কোথায় পেয়ে থাকি? একটা ক্লাসের ভিতরে পেয়ে থাকি। এটা হলো এক জিনিস। আরেকটা হচ্ছে একটা ক্লাসের ভিতরে আমরা অনেকগুলো অবজেক্ট রাখতে পারি, এটা হচ্ছে আরেক জিনিস। যেমন এখানে যদি আমরা একটা एग्जांपल দেখছি, এটা একটা ক্লাস, এখানে যদি আমরা ক্লাস নেম দেই, এর কতগুলো ভেরিয়েবল আছে, এর কতগুলো মেথড আছে। ওকে, তখন এটা হচ্ছে ডিটেইলস, এই ক্লাসটা হচ্ছে ডিটেইলস, ডেসক্রিপটিভ। আর অবজেক্টটা হচ্ছে একটা সারসংক্ষেপ, যেটাকে বলা হয় একটা ইউনিক নাম, যেটাকে বলা হয় যে ওই নামটা দিয়ে পুরোটাকে অ্যাক্সেস করা যায়। ওকে, পুরো ক্লাসটাকে অ্যাক্সেস করা যায়, পুরো ক্লাসের ভিতরে যা কিছু আছে সবকিছুকে অ্যাক্সেস করা যাবে ওই নামটা দিয়ে। এটাকে আমরা বলতে পারি, আর সেজন্যই আমরা বলি যে হচ্ছে একটা ক্লাস হচ্ছে একটা অবজেক্টের ব্লুপ্রিন্ট। তো আবার একটা ক্লাসের ভিতরে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে, কিভাবে সেটা? যেমন আমি যদি এখানে একটা অবজেক্ট তৈরি করি অন্য একটা ক্লাসের, তখন সেই ক্লাসের সমস্ত প্রকার প্রপার্টিজ এবং বিহেভিয়ার গুলো আমরা এই ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। তো এরকম আমরা এই ক্লাসটার ভিতরেই অনেকগুলো ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারি এবং সেই ক্লাসগুলোর কি করতে পারি? প্রপার্টিজ এবং বিহেভিয়ার গুলো অ্যাক্সেস করতে পারি। তাহলে যে জিনিসটা দাঁড়ালো, তাহলে এখানে এই যে ক্লাসটার ভিতরে আমরা অন্য ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি এবং অবজেক্ট নিয়ে কাজ করতেছি, সেই ক্লাসটা তো নিজেও একটা অবজেক্ট। এই ক্লাসটাকে তো আমরা অন্য কোনো ক্লাস থেকে ডাক দিতে পারি, তখন সে নিজে একটা অবজেক্ট হয়ে যাবে। সেজন্যই বলছে যে ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্ট হুইচ ইজ কমন প্রপার্টি। এছাড়াও এই ক্লাস নিজেও একটা অবজেক্ট। সেটা কিভাবে প্রমাণিত? সেটা হচ্ছে যে ক্লাস হচ্ছে যে একটা অবজেক্টের সমস্ত প্রকার ডিটেলস থাকে হচ্ছে একটা ক্লাসে। যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি সেই অবজেক্টটা ডিটেলস, লজিক্যাল পার্টগুলো থাকে হচ্ছে একটা ক্লাসের ভিতরে। ওকে, তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে একটা ক্লাসই হচ্ছে একটা অবজেক্ট। ওকে, প্রত্যেকটা
ক্লাস এক একটা ইন্ডিভিজুয়ালি এক একটা অবজেক্ট মূলত। তো এখন আমরা একটু আলোচনা করব যেটা হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে আমরা কি কি রাখতে পারি। একটা ক্লাসের ভিতরে আমাদের কি কি আহ, জিনিস থাকে মূলত। একটা ক্লাসের ভিতরে মূলত আমরা ডিক্লেয়ার করতে পারি যে যে জিনিসগুলো, সেই ব্যাপারগুলো হচ্ছে, প্রথমত হচ্ছে একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস তৈরি করতে পারি, আরেকটা ক্লাস ভিতরে একটা ক্লাস তৈরি করতে পারি। একটা ক্লাসের বডি পার্টের ভিতরে, যেমন আমরা যদি দেখি এখানে এই যে কার্লি ব্রেসেসটা রয়েছে, এই কার্লি ব্রেসেসটার হচ্ছে ক্লাসের বডি পার্ট। তো এই বডি পার্টের ভিতরে আবারও চাইলে আরো একটা ক্লাস তৈরি করতে পারি। এভাবে প্রত্যেকটা ক্লাসের ভিতরে প্রত্যেকটা ক্লাস, এভাবে আরো অনেক অনেক ক্লাস তৈরি করতে পারি। একই ক্লাসের ভিতরে অনেকগুলো ক্লাস তৈরি করা যায়। সেক্ষেত্রে সেগুলোকে বলা হচ্ছে নেস্টেড ক্লাস। দেন ব্লক, আমরা বিভিন্ন ধরনের ব্লক ইউজ করতে পারি, যেমন ফাইনালি ব্লক, যে কালকে পড়েছিলাম লাস্ট ক্লাসে, যে ফাইনালি ব্লক ইউজ করতে পারি, বা ট্রাই ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে পারি। ওকে, বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ব্লক ইউজ করতে পারি আমরা। তারপরে কনস্ট্রাক্টর, মেথডস, ফিল্ডস, ইন্টারফেস, এগুলো ইউজ করতে পারি আমরা, বা এগুলো একটা ক্লাসের ভিতরে থাকতে পারে। আহ, তো মেথড আমরা তৈরি করি মূলত কি উদ্দেশ্যে? মেথড আমরা তৈরি করি মূলত কোড রিউজেবিলিটির উদ্দেশ্যে। তো মেথড কি সেটাও আমরা জানলাম। মেথড হচ্ছে এ সেট অফ কোড, অর্থাৎ কয়েক লাইন কোড একসাথে মেথডে থাকতে পারে, একটা স্টেটমেন্ট একটা মেথডে থাকতে পারে, অর্থাৎ একটা স্পেসিফিক কাজ করতে পারি এরকম কোন সেট অফ কোডকে বলা হয় একটা মেথড। ওকে, তাহলে আরো সুবিধা আছে কোড রিউজেবিলিটির পরও। মডিফিকেশন বা এরর হ্যান্ডলিং, এগুলো খুব সহজ হয়ে যায় মেথড ডিক্লারেশনের ফলে। তাহলে আমরা কেন বুঝলাম যে কেন মেথড ডিক্লেয়ার করব এবং মেথডটা আসলে কি। মেথডটা হচ্ছে সেট অফ কোড, যেখানে অনেক ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে ইনস্ট্রাকশনটা অনুযায়ী একটা স্পেসিফিক কাজ করে দেয়। মেথড তৈরি করার উদ্দেশ্য, মেথড তৈরি করার উদ্দেশ্য হচ্ছে কোড রিউজেবিলিটি বা রিডেবিলিটি, এবং কোড রিউজেবিলিটি, কোড রিডেবিলিটি এন্ড কোড মডিফিকেশন সুবিধার জন্য। ওকে, এখন আসেন যে আমরা একটা মেথড আসলে কিভাবে ডিক্লেয়ার করব, এই বিষয়টা আমরা নিয়ে আলোচনা করব। মেথড ডিক্লারেশন। তো মেথড ডিক্লারেশন করতে হয় হচ্ছে আমরা সবসময় একটা মেথডের নাম থাকবে, এটা মাস্ট। যে কোনো নামে আমরা মেথড তৈরি করতে পারি, যেমন সাম যোগ করার জন্য আমরা সাম মেথড তৈরি করতে পারি, বা কোনো একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু অ্যাড করার জন্য আমরা অ্যাডিং মেথড ইউজ করতে পারি। আমরা ধরেন মাল্টিপল করব, তখন আমরা মাল্টিপল জন্য মাল্টিপল মান নামক একটা মেথড তৈরি করতে পারি, বা ম্যাক্সিমাম মিনিমাম নামক মেথড তৈরি করতে পারি। ওকে, এরকম হাজার হাজার কাজের জন্য, যে যে কাজ করতে চাচ্ছি সেই কাজের জন্য একটা করে আমরা মেথড তৈরি করতে পারি। তো এই মেথডটা তৈরি করার মূল উদ্দেশ্য আমরা জানলাম। এই মেথড কিভাবে তৈরি করে সেটা আমরা একটু জানি। একটা মেথডের মূলত দুইটা অংশ থাকে, সেম ক্লাসের মতো। যে একটা মেথডে যেরকম মেথড হেডার থাকে, মানে একটা ক্লাসে যেমন ক্লাস হেডার থাকে আর ক্লাস বডি পার্ট থাকে, সেম টু সেম একটা মেথডেও মেথড হেডার থাকে এবং বডি পার্ট থাকে।
আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে হচ্ছে আমাদের 8 নাম্বার লাইনে দেখেন, 8 নাম্বার লাইনে, এই 8 নাম্বার লাইনে হচ্ছে একটা মেথড রয়েছে। এটার ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটটা, এই যে লাস্টে যে সেকেন্ড ব্র্যাকেটটা 8 নাম্বার লাইনে, এই সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট হচ্ছে এই যে এখানে। ওকে, তো এই সেকেন্ড ব্র্যাকেট একটা অংশ থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেট অংশটাকে বলা হয় মেথড বডি পার্ট। ক্লাসের মতো, ক্লাসে যেমন সেকেন্ড ব্র্যাকেট অংশ থাকে সেটাকে বলা হয় ক্লাস বডি পার্ট, আর মেথডের সেকেন্ড ব্র্যাকেট অংশ যে অংশটুকু থাকে সেই অংশটুকে বলা হয় মেথড বডি পার্ট। আর মেথড বডি পার্টের আগে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলা হয় মেথড হেডার। ওকে, মেথড বডি পার্টের পূর্বে যে অংশটুকু থাকে সেই অংশটুকুকে বলা হচ্ছে মেথড হেডার। এই মেথড হেডারকে আবার কয়েকটা ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, একটা হচ্ছে রিটার্ন টাইপ, আর একটা হচ্ছে নেম, আর একটা হচ্ছে প্যারামিটার লিস্ট। ওকে, তো এই প্যারামিটার লিস্টের এবং নেম, এই প্যারামিটার লিস্ট এবং নেম এই দুইটাকে আবার একসাথে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেথড সিগনেচার। এটার নাম কি? মেথড সিগনেচার। নেম এবং প্যারামিটার লিস্টকে একসাথে বলা হচ্ছে মেথড সিগনেচার। ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, স্ট্যাটিক ভয়েড এটা হচ্ছে রিটার্ন টাইপ, পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। তো আমরা একটা ক্লাসে অ্যাক্সেস মডিফায়ার চাইলে রাখতেও পারি, আবার নাও রাখতে পারি, কিন্তু রিটার্ন টাইপ দিতে হবে, এটা বাধ্যতামূলক। নেম দিতে হবে, এটা বাধ্যতামূলক। এবং প্যারামিটার লিস্ট, প্যারামিটার লিস্ট আমরা দিতে পারি আবার নাও পারি, তাতে কোনো সমস্যা নেই। প্যারামিটার লিস্ট চাইলে আমরা চাইলে প্যারামিটার পাঠাতে পারি, আবার না চাইলে প্যারামিটার নাও পাঠাতে পারি। তো সেই বিষয়টাই এখানে চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে আরো ইজিলি বুঝতে পারবো। এ হচ্ছে টোটাল একটা মেথড। ওকে, এই যে এখানে দুইটা নিচে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই দুইটা হচ্ছে মেথড সিগনেচার আর মেথড বডি পার্ট। তার আগে হচ্ছে মেথড হেডার, মেথড হেডার এই যে পুরোটা অংশকে একসাথে বলা হচ্ছে মেথড হেডার, চার একটা বক্সের ভিতরে। এটার ভিতরে অ্যাক্সেস মডিফায়ার আছে, অ্যাক্সেস স্পেসিফায়ার আছে যেটা পাবলিক, রিটার্ন টাইপ আছে ইন্ট বা ওই আমরা একটু আগে দেখলাম যে ভয়েড, ভয়েডটা একটা রিটার্ন টাইপ। তারপর হচ্ছে মেথড নেম, মেথড প্যারামিটার লিস্ট। তো এই প্যারামিটার লিস্ট হচ্ছে কি, যেটা ক্লাসের ভিতরে নাই, ক্লাসের ভিতরে শুধু প্যারামিটার লিস্টটা নাই, আর প্যারামিটার লিস্টটা ছাড়া বাকি সবগুলি হচ্ছে ক্লাসের ভিতরে থাকতে পারে। ও আরো একটা বিষয় নেই, সেটা হচ্ছে রিটার্ন টাইপ নেই ক্লাসের ভিতরে। ওকে, সেটা ভয়েড না, সেটা ইন্ট না, সেটা ডাবল, এই রিটার্ন টাইপ নাই ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে আমরা ক্লাস নেম ডিক্লেয়ার করি হচ্ছে ক্লাস, ক্লাস নেম শেষ। অ্যাক্সেস মডিফায়ার আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি, সমস্যা নেই। তো অ্যাক্সেস মডিফায়ারও আছে একটা অংশ ক্লাসের ভিতরে। আমরা যদি ক্লাস দেখি তাহলে হচ্ছে এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, ক্লাস, ক্লাস নেম, তারপর হচ্ছে বডি পার্ট। তো এই ক্লাস কথাটা হচ্ছে একটা ডিফল্ট কিওয়ার্ড, আর নেম হচ্ছে নেম দেবো আমরা জাস্ট, আর বডি পার্টে, বডি পার্টটা ভিতরে আমরা মেথড ডিক্লেয়ার করব। তাহলে সেই মেথডটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব? মেথডটা হচ্ছে দুইটা পার্ট থেকে, একটা মেথড হেডার, একটা মেথড বডি। দেন আমরা মেথড হেডারে যদি যাই তাহলে হচ্ছে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, আর রিটার্ন টাইপ, মেথড নেম, আর হচ্ছে প্যারামিটার লিস্ট। তো এই প্যারামিটার লিস্ট যেটা ক্লাসের ভিতরে নাই, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যারামিটার লিস্ট কোন ধরনের কি থাকে না, প্যারামিটার লিস্ট থাকে না। অর্থাৎ প্যারামিটার লিস্ট আমরা কোনটাকে বলবো? প্যারামিটার লিস্ট হচ্ছে মূলত ফার্স্ট ব্রেকেট থাকে, বডি পার্টের পূর্বে একটা ফার্স্ট ব্রেকেট থাকবে, সেটা হচ্ছে প্যারামিটার লিস্ট। এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমরা প্যারামিটার পাঠিয়ে দেব। তাইলে এই ফার্স্ট ব্রেকেটের ভিতরে হচ্ছে আমাদের কি থাকতেছে, ইন্ট ডাবল, এটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট। তার মানে কি মেথড তৈরি করার সময় আমাদের একটা ফার্স্ট ব্রেকেট রাখতে হবে। ওকে, একটা ফার্স্ট ব্রেকেট, একটা অ্যাক্সেস মডিফায়ার, একটা আমরা যদি সিম্পল একটা মেথড তৈরি করি এক্সাম্পল হিসেবে, সেই ক্ষেত্রে এই জায়গায় ধরেন এটা হচ্ছে একটা ব্লক,
এখানে এটা হচ্ছে একটা মেথড, বা আমরা যদি আরেকটা মেথড তৈরি করি, এটা হচ্ছে আমাদের ফাইনাল মেথডে, মেইন মেথডে আছে। আমরা যদি আরেকটা মেথড তৈরি করি, ভয়েড ইউজার ইন ইনসার্ট ইউজার। ওকে, এটা একটা মেথড। এই মেথডের যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটা প্যারামিটার লিস্ট থাকবে, আর হচ্ছে একটা বডি পার্ট থাকবে। ওকে, তো এই প্যারামিটার লিস্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর বডি পার্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে এটা হচ্ছে রিটার্ন টাইপ, ভয়েড হচ্ছে রিটার্ন টাইপ, আর আহ, এটা হচ্ছে নাম মেথডের, ইনসার্ট ইউজার এটা হচ্ছে মেথডের নাম। তাহলে এই মেথডের নামটা আর হচ্ছে প্যারামিটার লিস্ট, এই দুইটাকে একসাথে মিলে আবার একটা নাম আছে, সেটা হচ্ছে মেথড সিগনেচার। আর এই বডি পার্টের পূর্বের পুরো অংশটুকুকে একসাথে বলা হচ্ছে মেথড বডি, মেথড হেডার। আর পরেরটা হচ্ছে বডি পার্ট, মেথড বডি পার্ট। ওকে, ক্লাসে শুধু একটাই থাকে না, সেটা হচ্ছে রিটার্ন টাইপ থাকে না, আর ডিক্লেয়ার করতে হয় হচ্ছে ক্লাস নেম দিয়ে। ক্লাস নেম, ক্লাস কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। মেথড ডিক্লারেশনের ক্ষেত্রে আমরা কোনো মেথড কিওয়ার্ড ব্যবহার করি না, আমরা জাস্ট অ্যাক্সেস মডিফায়ার দিই, আমরা রিটার্ন টাইপ দিই, আমরা মেথডের নাম দেই, আর হচ্ছে প্যারামিটার লিস্টের জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট অ্যাসাইন করি, আর হচ্ছে আমরা কি করি, মেথড বডি পার্টে চলে যাই। মেথড বডি পার্টে গিয়ে আমাদের লজিক্যাল পার্টগুলো লিখি, যে এই ইনসার্ট, একজন ইউজার ইনসার্ট করার জন্য যে যে কাজ করা লাগবে সেই কাজগুলো আমরা এই বডি পার্টের ভিতরে হচ্ছে লিখে দেব। ওকে, এই হচ্ছে মূলত মেথডের ওভারঅল ডেসক্রিপশন। ওকে, তো এখানে আর তেমন কিছু নাই। আমরা আহ, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার গুলো যদি আমরা আলোচনা করি, অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে মূলত আহ, আহ, বিভিন্ন প্যাকেজ থেকে একই ক্লাস আর অ্যাক্সেস করার জন্য ব্যবহার করা হয়। যেমন একটা ক্লাস এক প্যাকেজ এ তে আছে, আর একটা ক্লাস প্যাকেজ বি তে আছে। তো এই প্যাকেজ এ এর ক্লাসটা প্যাকেজ বি থেকে অ্যাক্সেস করার জন্য মূলত অ্যাক্সেস মডিফায়ার গুলো ব্যবহার করা হয়। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের মূলত, আমরা যদি আলোচনা করি হচ্ছে টাইপ অফ মেথড। মেথড কয় ধরনের, আহ, মূলত মেথড হচ্ছে, জাভাতে মেথড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রি ডিফাইন্ড মেথড, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। এগুলো বিস্তারিত আমরা আলোচনা করেছি। প্রি ডিফাইন্ড মেথড কি? প্রি ডিফাইন্ড মেথড হচ্ছে জাভা কিছু ক্লাস আমাদের প্রোভাইড করে, জাভা যখন ইনস্টল করি তখন তার সাথে কিছু লাইব্রেরি আমাদের ইনস্টল হয়ে যায়, এবং কিছু ক্লাস আমাদের প্রোভাইড করে। যেমন ল্যাং প্যাকেজের ভিতরে হচ্ছে ম্যাথ ক্লাস আছে, ইউটিল প্যাকেজের ভিতরে হচ্ছে ম্যাথ ক্লাস আছে, আর ম্যাথ ক্লাসের ভিতরে কিছু মেথড আছে। সেই মেথডগুলো আমরা অ্যাক্সেস করতে পারি সহজেই। তো এগুলো হচ্ছে জাভা, অর্থাৎ জাভা যে মেথডগুলো আমাদের প্রোভাইড করে সেগুলো হচ্ছে প্রিডিফাইন্ড মেথড। আর আমরা যে মেথডগুলো আমাদের কোডের জন্য লিখি, কোডের প্রয়োজনে লিখি, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। এখানে তেমন কিছু নাই। ওকে, আমরা যদি 7 এ চলে যাই, আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করেছিলাম 7 এ। কনস্ট্রাক্টর কি আসলে? কনস্ট্রাক্টর হচ্ছে একটা ইনিশিয়ালাইজার। কনস্ট্রাক্টর হচ্ছে কি একটা ইনিশিয়ালাইজার। কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়? কনস্ট্রাক্টর হচ্ছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা মূলত যে কোনো অবজেক্টকে ইনিশিয়াল করে থাকি। একটা ক্লাসের ভিতরে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যায়। আমরা একটু আগে পড়েছি যে ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যায়। সেই কনস্ট্রাক্টরটা কি আসলে, সেই ডেফিনিশনটা যদি আমরা একটু পড়ি, তাহলে কনস্ট্রাক্টর হচ্ছে, কনস্ট্রাক্টর সেম একটা মেথডের মতো, একটা ব্লক অফ কোড, যেখানে কিছু কোড ইনিশিয়াল করা হয়। ইনিশিয়াল বলতে একটা ভেরিয়েবল নাল ছিল, সেই নাল ভ্যালু থেকে আমরা সেটার ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম। আর সেই ব্যাপারটা হচ্ছে, এবং সেই ভ্যালুটা অ্যাসাইন করলাম হচ্ছে অন্য আরেকটা ভেরিয়েবলের মাধ্যমে। অন্য আরেকটা কিসের মাধ্যমে? ভেরিয়েবলের মাধ্যমে। সরাসরি আমরা ভ্যালু না দিয়ে অন্য একটা ভেরিয়েবলের মাধ্যমে আমরা ভ্যালুটাকে অ্যাসাইন করলাম। সেজন্য ভ্যালুটাকে অ্যাসাইন করার আমি হচ্ছে
মূলত কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আর মেথড সেম জিনিস, যেটার ভিতরে দোনটার ভিতরেই সিগনেচার পার্ট আছে, দোনটার ভিতরেই বডি পার্ট আছে। তাহলে আমরা সিগনেচার পার্টে এবং বডি পার্টে যদি যাই, এখানে আমাদের এক্সাম্পল হিসেবে আছে, এখানে কনস্ট্রাক্টর তৈরি কোনো এক্সাম্পল নেই। আচ্ছা ঠিক আছে, যে একটা কনস্ট্রাক্টর মূলত দুই ধরনের হয়ে থাকে, ডিফল্ট কনস্ট্রাক্টর আর হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে যে কনস্ট্রাক্টরের কোনো আহ, আহ, যে কনস্ট্রাক্টরের কোনো বডি পার্ট থাকবে না এবং হচ্ছে যে শুধু প্যারামিটার লিস্ট ফাঁকা থাকবে, বডি পার্ট থাকবে, সরি। প্যারামিটার লিস্টটা হচ্ছে ফাঁকা থাকবে, নাল থাকবে, প্যারামিটার লিস্টে কিছু থাকবে না। যেমন আমরা যদি একটু এক্সাম্পল দেই তাহলে হচ্ছে সেটা এরকম, আমরা যখন একটা কনস্ট্রাক্টর তৈরি করব, যদি আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করি, কনস্ট্রাক্টর মূলত কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার একটু ভিন্ন মেথডের চাইতে। মেথডটা যেন আমরা যে কোনো নামই ডিক্লেয়ার করতে পারি, একটা কনস্ট্রাক্টর আমরা ওই নামে ডিক্লেয়ার করতে পারি না, যে কোনো নামে ডিক্লেয়ার করতে পারবো না। এটা হচ্ছে মেন কথা। কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে কনস্ট্রাক্টরের মাধ্যমে, কি করে সেটা আমরা একটু জানি। কনস্ট্রাক্টরের মাধ্যমে মূলত বিভিন্ন ধরনের ভেরিয়েবল গুলো ইনিশিয়াল করে, বিভিন্ন ধরনের অবজেক্ট গুলো ইনিশিয়াল করে। ওকে, তাহলে এই দুটো কাজ। আর কনস্ট্রাক্টর হচ্ছে ডিক্লেয়ার করার উপায় হচ্ছে সেম মেথডের মতোই, সেটা হচ্ছে পাবলিক হতে পারে, নাও হতে পারে, অ্যাক্সেস টাইপ হতে পারে, নাও হতে পারে। তারপর হচ্ছে কনস্ট্রাক্টরটা হচ্ছে শুধু ক্লাস নেমে হবে। যেমন আমাদের এই ক্লাসটা, একটা ক্লাস আছে এখানে, এক্সেপশন এক্সেপশন টেস্ট। ওকে, তো এই এক্সেপশন টেস্ট হচ্ছে একটা ক্লাস। তো আমরা যদি একটা কনস্ট্রাক্টর তৈরি করি তাহলে হচ্ছে আহ, এখানে কনস্ট্রাক্টর তৈরি করব, যেটার একটা প্যারামিটার লিস্ট থাকবে, যেটা একটা বডি পার্ট থাকবে। ওকে, তো এই হচ্ছে মূলত একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার নিয়ম। ওকে, তাহলে এইটাকে বলা হয় প্যারামিটার ছাড়া। এটা এই অংশটা হচ্ছে এখন হচ্ছে প্যারামিটার ছাড়া। এখানে যে আমরা বিভিন্ন প্যারামিটার পাস করি, আহ, আমরা এরকম বিভিন্ন ধরনের প্যারামিটার পাস করতে পারি। সেক্ষেত্রে আহ, এই প্যারামিটার গুলোকে বলা হয়, এটা হচ্ছে প্যারামিটারাইজ ভেরিয়েবল। এটা হচ্ছে প্যারামিটারাইজ ভেরিয়েবল আর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর আরেকটা হচ্ছে নন প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, তো যেটার ভিতরে এই প্যারামিটার থাকে না। এটা হচ্ছে নন প্যারামিটার উইদাউট প্যারামিটারাইজ ভেরিয়েবল। আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে এখানে যে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আর হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হচ্ছে যে কনস্ট্রাক্টর আমরা তৈরি করে থাকি, আর ডিফল্ট কনস্ট্রাক্টর হচ্ছে এটা এটা আমাদের তৈরি করা লাগে না। এটা হচ্ছে আমাদের জাভা প্রোভাইড করে অটোমেটিক্যালি। অর্থাৎ আমরা যে কোনো অবজেক্টকে ইনিশিয়াল করি মূলত কনস্ট্রাক্টরের মাধ্যমে, যে কোনো অবজেক্টকে ইনিশিয়াল করি কিসের মাধ্যমে? কনস্ট্রাক্টরের মাধ্যমে। তাহলে সেই কনস্ট্রাক্টরটা কি? কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজ মূলত। তাহলে আমরা যেই ক্লাসটা, তো কনস্ট্রাক্টর অবজেক্ট তৈরি করা হয় মূলত ক্লাসের নামে, ক্লাসের জন্য। তো এই ক্লাসটার যদি একটা অবজেক্ট তৈরি করতে হয় তাহলে এই ক্লাসটা একটা কনস্ট্রাক্টর লাগবে। ওকে, তো এই ক্লাসটার কনস্ট্রাক্টর ছাড়া আমরা কি করতে পারবো না? ক্লাসের অবজেক্ট তৈরি করতে পারবো না। সেজন্য আমাদের ক্লাসের ভিতরে একটা ক্লাসের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে দিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কনস্ট্রাক্টর অনেক জায়গায় ডিক্লেয়ার করি, আবার অনেক জায়গায় ডিক্লেয়ার করি না। আমাদের ডিক্লেয়ার করলেও হয়, না করলেও হয়। কারণ হচ্ছে যে ডিক্লেয়ার না করি তাহলে জেভিএম আমাদের বাধ্যতামূলক বাই ডিফল্ট একটা প্যারামিটার পাস করে দেবে, একটা কনস্ট্রাক্টর পাস করে দেবে, সেটা ফাঁকা কনস্ট্রাক্টর বা এমটি কনস্ট্রাক্টর। ওকে, আর আমরা যদি তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমরা মূলত এরকম ফাঁকাও রাখতে পারি, আবার চাইলে প্যারামিটারও দিয়ে দিতে পারি, প্যারামিটার পাস করে দিতে পারি। অর্থাৎ এই ক্লাসটাকে যখন ডাক দেওয়া হবে তখন এই প্যারামিটারের ভিতরে ভ্যালুগুলো পাস করে দেওয়া হবে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে কনস্ট্রাক্টর মূলত ইনিশিয়ালাইজার। কনস্ট্রাক্টরের মাধ্যমে একটা বিভিন্ন অবজেক্টকে ইনিশিয়াল করা হয়।
এখন আসি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে কিভাবে। কনস্ট্রাক্টর ডিক্লেয়ারের মূল থিমস হচ্ছে যে যে ক্লাস টাইপ হইতে হইব, অর্থাৎ যেই ক্লাস লিখবেন, ক্লাসের যেটা নাম দিবেন, ঠিক সেম একই নাম দিয়ে একটা মেথডের মতো তৈরি করতে হবে। সেম একই নাম দিয়ে একটা মেথডের মতো তৈরি করতে হবে। ক্লাসে যেমন আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখি এবং ক্লাস নেমটা যা লিখবেন, কনস্ট্রাক্টর নেমটা তাই লিখতে হবে। তাহলে ওইটাকে বলা হবে একটা কনস্ট্রাক্টর। ওকে। তখন এটার যদি একটা বডি পার্ট থাকে এবং এটা যদি প্যারামিটার লিস্ট থাকে তাহলে হচ্ছে সেটা একটা কনস্ট্রাক্টর হয়ে গেলে। কনস্ট্রাক্টর কাজে লাগা হচ্ছে বিভিন্ন অবজেক্টকে ইনিশিয়াল করার জন্য। মনে থাকবে? এই হচ্ছে মূলত কনস্ট্রাক্টর। আচ্ছা, রুলস অফ ক্রিয়েটিং এন্ড কনস্ট্রাক্টর ক্রিয়েট করার রুলস গুলো কি? কনস্ট্রাক্টর নেম মাস্ট বি সেম অ্যাজ ক্লাস নেম হইতে হবে। এই কনস্ট্রাক্টর মাস্ট হ্যাভ নো এক্সপ্লিসিট রিটার্ন টাইপ, অর্থাৎ কোনো রিটার্ন টাইপ থাকবে না এটার। এই কনস্ট্রাক্টর ক্যানট বি অ্যাবস্ট্রাক্ট, স্ট্যাটিক, ফাইনাল বা সিনক্রোনাইজড। একটা একটা কনস্ট্রাক্টর কখনো অ্যাবস্ট্রাক্ট হতে পারে না বা স্ট্যাটিক বা ফাইনাল বা সিনক্রোনাইজ হতে পারে না। ওকে। তো এই ব্যাপারগুলো হচ্ছে মূলত কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা আমাদের। এখানে আমরা আরেকটা পার্ট পেয়েছিলাম, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। আমরা অবজেক্ট এবং ক্লাসের বিষয়গুলো আমরা টোটাল ওভারঅল জানতে পারলাম আসলে। যে আসলে কনস্ট্রাক্টর কি, ক্লাস কি, মেথড কি, ভেরিয়েবল কি, এবং হচ্ছে যে ক্লাস কিভাবে ডিক্লেয়ার করে, কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করে, মেথড কিভাবে ডিক্লেয়ার করে, মেথড কি কাজের জন্য আমরা তৈরি করি, কনস্ট্রাক্টর কি কাজের জন্য আমরা তৈরি করি, ক্লাস কি কাজের জন্য আমরা তৈরি করি। এই বিষয়গুলো ওভারঅল বিষয়গুলো হচ্ছে আমরা জানলাম। এটা হচ্ছে অবজেক্ট ক্লাস, অবজেক্ট এবং ক্লাস কনসেপ্ট থেকে যাওয়ার যে যাওয়ার যে ওপস কনসেপ্ট আছে, সেই ওপস কনসেপ্টের একটা একটা ধারণা ছিল হচ্ছে অবজেক্ট এবং ক্লাস। ওকে। তারপরে যে বাকি ধারণাগুলো রয়েছে ওপস কনসেপ্টের, সেটা হচ্ছে ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, তারপর যে অ্যাবস্ট্রাকশন। এই ব্যাপারগুলো আমরা শর্ট করে আলোচনা করে যাব, এবং হচ্ছে যে পরবর্তীতে আমরা এক্সেপশন হ্যান্ডলিং গুলো কিভাবে করে সেই ব্যাপারগুলো আলোচনা করে যাব। তারপর হচ্ছে আমরা কালেকশন সম্পর্কে একটু আলোচনা করব। এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করে আমরা আজকের ক্লাসটা আমাদের শেষ করব মূলত। ওকে। তো এই এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? খাদিজা, বুঝতে পারছেন? আলামিন, ঋতুরানী দাস। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন। তাহলে ঋতুরানী দাস বলেন, আমরা একটা কনস্ট্রাক্টর কেন ডিক্লেয়ার করি? একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি মূলত অবজেক্টকে ইনিশিয়াল করার জন্য। যেকোনো অবজেক্ট ইনিশিয়াল করার জন্য কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি একটা ক্লাসের ভিতরে। আচ্ছা, এটা বলেন একটা ক্লাসের ভিতরে আমরা কি কি ডিক্লেয়ার করতে পারি? মেথড, কনস্ট্রাক্টর, ইন্টারফেস, ইন্টারফেস, তাই তো? আমরা চাইলে একটা সাব ক্লাসও ডিক্লেয়ার করতে পারি একটা ক্লাসের ভিতরে। মনে থাকবে? আমরা একটা সাব ক্লাসও ডিক্লেয়ার করতে পারি। সাব ক্লাস বলতেছি আমরা ওইটাকে, যেটা হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা, এটাকে মূলত আমরা সাব ক্লাস বলতেছি। ওকে। এটাও করা যায়, পসিবল। তাহলে আহ, এই তো মোটামুটি আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। আহ, খাদিজা, আপনি বলেন যে একটা কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করতে হয়। যে ক্লাসের কনস্ট্রাক্টর তৈরি করছি, ওকে ওকে, কনস্ট্রাক্টরের কাজ কি? মূলত ইনিশিয়াল করা।
এটার ভিতরে থাকতে পারে একটা প্যারামিটার লিস্ট থাকতে পারে, আবার প্যারামিটার লিস্ট অর্থাৎ এটা এটা দেখতে সেম টু সেম একেবারে মেথডের মতোই, কিন্তু ডিফারেন্স শুধু একটা জায়গায়, সেটা হচ্ছে এটা ক্লাস নেমে নেমে হয় আর মেথডটা হয় যে কোনো নামে, তাই তো? এটি আর মেথডের ভিতরে হচ্ছে আমরা যে কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে পারি, আর ক্লাসের ভিতরে শুধুমাত্র ইনিশিয়াল করতে পারি, আর কোনো লজিক ইমপ্লিমেন্ট করতে পারি না, তাই না? ওকে, তাহলে বুঝতে পেরেছেন আশা করি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, একটু ডিপ আলোচনা করবো, সেটা হচ্ছে ইনহেরিটেন্স বিষয়টা নিয়ে আলোচনা করবো। ইনহেরিটেন্স ইনহেরিটেন্স নিয়ে আমরা মোটামুটি প্রায় 2টা দিন কাটাইছি, 2টা ক্লাস করেছি, 2টা না একটা ক্লাস করেছি মেবি। ইনহেরিটেন্স নিয়ে যাবো। আচ্ছা, আপনারা আমি আজকে যে লিঙ্কটা, এই যে আমি আজকে যে পাওয়ার পয়েন্টটা তৈরি করছি, যেই ফোল্ডারটা তৈরি করেছি সবগুলো স্লাইড নিয়ে, সেই স্লাইডগুলো সবগুলো একটা ফোল্ডারে করে তারপর হচ্ছে জিপ করে আমি গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আজকের। যে শুরুতে চ্যাট বক্সের শুরুতে গেলে আপনারা দেখবেন যে একটা লিঙ্ক আছে আমার দেওয়া, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা ওখান থেকে এই পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো, সবগুলো পাওয়ার পয়েন্ট স্লাইড নামায় নিতে পারবেন, এবং সেগুলো যদি প্রশংসা করেন তাহলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন অনেকটা, এবং পাশাপাশি যদি ভিডিওগুলো দেখতে পারেন, ভিডিওগুলো আরো একটা মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, সেটা হচ্ছে যে সবগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি চান তাহলে সরাসরি ইউটিউব থেকেও দেখতে পারেন। আর যদি ডাউনলোড করতে অনেক বেশি এমবি খরচ হয় তাহলে অনেক সময় ইউটিউব থেকে ইজিলি দেখা যায়। আর ইউটিউব থেকে ইউটিউব থেকেও আপনারা দেখে নিতে পারেন। ওকে, সেটা হচ্ছে আমি এখন গ্রুপে দিয়ে দেবো। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি আমি গ্রুপে দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে আমার চ্যানেলে যেতে হবে। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন হচ্ছে যে টোটাল ওভারঅল যতগুলো ভিডিও আমি করেছি অর্থাৎ যতগুলো ক্লাস আছে, টোটাল ক্লাসের সবগুলো ভিডিও ওখানে আপলোড করা আছে। আপনারা ওখানে একটা আহ, এটাকে কি বলে, প্লেলিস্ট তৈরি করা আছে টোটাল সবগুলো ভিডিও নিয়ে। ওই প্লেলিস্টটাতে সরাসরি প্লেলিস্টটা থেকে আপনারা ভিডিওগুলো সবগুলো ভিডিও দেখতে পারেন এবং সিকোয়েন্স অনুযায়ী দেখতে পারেন। ওকে, সেখান থেকে দেখে নেবেন। এটা বুকমার্ক করে রাখবেন এই লিঙ্কটা, বা এই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। যেমন আজকে যদি লিঙ্ক এখানে পেয়েছেন, কালকে আবার যখন আসবেন তখন কিন্তু এখানে এই লিঙ্কটা পাবেন না। সেক্ষেত্রে আমি কিন্তু গ্রুপে লিঙ্কটা দিই নেই। দেখি প্লেলিস্টটা যদি ঠিক করতে পারি, ঠিক করে তারপর হচ্ছে গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো বা সবাইকে দিয়ে দেবো, তখন হচ্ছে আপনারা এই গ্রুপে ঢুকে লিঙ্কে ঢুকে তখন আপনারা টোটাল ওভারঅল ভিডিওগুলি দেখতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইনহেরিটেন্স ইন জাভা। ইনহেরিটেন্স হচ্ছে রিলেশনশিপ কে বোঝানো হয়। রিলেশনশিপ কি আমরা এতক্ষণ জানলাম, যে অবজেক্ট কি, ক্লাস কেন তৈরি হতে হয়, ক্লাসের ভিতরে কি কি থাকে, এই বিষয়গুলো আমরা জানলাম। ওকে, তো এই বিষয়গুলো যেহেতু আমরা জানলাম, তো এখন আমরা জানবো যে ইনহেরিটেন্স কি। যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে আহ, আগে থেকে ধারণা থাকে তাহলে ভালো বুঝবেন, কারণ আমরা আগে পড়াইছি। ইনহেরিটেন্স ব্যাপারটা হচ্ছে রিলেশনশিপ তৈরি করা। ইনহেরিটেন্স হচ্ছে মূলত রিলেশনশিপ তৈরি করা, দুইটা ক্লাসের মধ্যে একটা রিলেশনশিপ ঘটানো।
দুটো ক্লাসের মধ্যে কি একটা রিলেশনশিপ ঘটানো। খাদিজা বানু তো মনে হয় এই ক্লাসগুলো করেছেন, আপনি কি একটু ব্রিফ করতে পারবেন? আচ্ছা, আমার একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে একটু ক্লান্ত হয়ে গেছি। আপনি যদি একটু ব্রিফ করেন তাহলে হচ্ছে, বা আপনার স্ক্রিনটা শেয়ার করে যদি পারেন, না পারলে এমনি ব্রিফ করলেই হবে। যে ইনহেরিটেন্স ব্যাপারটা কি আসলে, টোটাল ওভারঅল ব্যাপারটা সম্পর্কে যদি একটু ব্রিফ করেন তাহলে হচ্ছে একটু ভালো হতো। ওকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।